বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা একটা দারুণ ট্র্যাডিশন ছিল। আমি জানি না সেই জিনিসটা এখনো আছে কি না, যে যখন যিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকেন তাকে আমরা প্রেস কনফারেন্সে কখনো ভাই, অমুক ভাই বা নাম ধরে ডাকা এগুলো সাধারণত করতাম না। সাধারণত কোশ্চেন করার সময় আমরা ক্যাপ্টেন বলে বলতাম। আশরাফুলের ক্ষেত্রেও বলতাম, সুমন ভাইয়ের ক্ষেত্রেও বলতাম, সুজন ভাইয়ের ক্ষেত্রেও বলতাম। সেই জিনিসটা পরে বোধহয় একটু কমে আসছে। আমি মাশরাফি পর্যন্ত মনে করতে পারি যে কোশ্চেন করার সময় আমরা বলতাম যে ক্যাপ্টেন আমার একটা কোশ্চেন আছে, বা ক্যাপ্টেন কি মনে করেন। তো সেই জায়গাটায় অনেকে তো ক্যাপ্টেন্সি ছেড়ে দেন, ক্যাপ্টেন্সি বদলায়, কিন্তু একটা লোকের নামের আগে আমি এখনো আসলে ক্যাপ্টেন ছাড়া কিছু ভাবতে পারি না। সেটা হচ্ছে ক্যাপ্টেন হাবিবুল বাশার, মানে আমাদের সুমন ভাই। তো সুমন ভাইয়ের কাছে আমার অনেক 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 প্রত্যাশা। রিটায়ার করা সুমন ভাই, যে সুমন ভাইকে আপনারা এখন দেখেন, সুমন ভাইয়ের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটে তার আরও অনেক 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 ভূমিকা রাখার সময় বাকি রয়ে গেছে। সেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে সুমন ভাই তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শুরু করতে যাচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পাইছে। সেটা হচ্ছে আমাদের গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পাইছে হাবিবুল বাশার সুমন। এটা আমি মনে করি তার জন্য একটা ড্রিম জব। এবং আপনি যদি সঠিকভাবে চিন্তা করেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটা সে পাইছে। তো আমরা একটু আলোচনা করি যে সুমন ভাইয়ের পক্ষে এখানে আসলে কি করা সম্ভব এবং তার কাছ থেকে আসলে কি আশা করতে পারি আমরা। শুরুতেই আমি একটু গেম ডেভেলপমেন্টের ব্যাপারটা বলি। আমি জানি আপনারা প্রায় সবাই জানেন, তারপরও যদি আমার মতো কেউ দু একজন থেকে থাকেন যারা এইসব ব্যাপার বিস্তারিত জানেন না, আমি বলি যে গেম ডেভেলপমেন্ট হচ্ছে ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কমিটির একটা। প্রথম গুরুত্বপূর্ণ আমি মনে করি টুর্নামেন্ট কমিটি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে গেম ডেভেলপমেন্ট কমিটি। এখন দুর্ভাগ্যচক্রে আমাদের টুর্নামেন্ট কমিটি কখনোই খুব বেশি ফাংশনাল না বলেই কিন্তু আজকে আমাদের এই ঘরোয়া টুর্নামেন্টগুলো জমে উঠতেছে না। মানে যেরকম আমরা আশা করি সেরকম ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হচ্ছে না, সেরকম বিভিন্ন টুর্নামেন্ট, আজকে তো প্রচুর টুর্নামেন্ট থাকার কথা। 4-5টা ওয়ানডে টুর্নামেন্ট থাকবে, বিভিন্ন ডিভিশনে বিভিন্ন রকম টুর্নামেন্ট থাকবে, এজ লেভেলে নানা রকম টুর্নামেন্ট থাকবে। এজ লেভেলে এখন পর্যন্ত একটা মাত্র গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়, যেটা এখন চলতেছে, ইউর চ্যাম্পিয়ন্স লিগ। ওটা খবরাখবর আমরা খুব একটা দিতে পারতেছি না কেউই। তো আমি দেখি, আমি একটু ফলো আপ করে যদি পারি যে এই মুহূর্তে কারা কেমন করতেছে ওইটা একদিন জানাবো। যাই হোক, আমাদের টুর্নামেন্ট কমিটি একবারে 16 আনা ব্যর্থ, এবং সেটা আজকে বলে না, এখন যিনি চালাচ্ছেন তার ঘাড়ে দোষ দিব না, এটা একদম শুরু থেকেই ব্যর্থ, সেটা তো আপনারা বোঝেনি। এরপর লোকেরা কিন্তু ভাববে যে ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট অপস, মানে ক্রিকেট অপারেশনস, যেটা ফাহিম ভাই সামলাচ্ছেন। আমি এটারে খুব একটা পাত্তা দিই না, কারণ এইটাকে আমার মনে হয় যে একটা সাজানো গোছানো জিনিস ম্যানেজ করা। আপনার হাতে তো টুর্নামেন্ট কমিটি, তারপর গেম ডেভেলপমেন্ট, এরা সবাই মিলে সব কিছু সাজায় দিবে। আপনি সেই জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজ করবেন, তার কোনো অসুবিধা আছে কিনা, জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, এইসব নিয়ে কাজ করবেন। এটাকে আমার খুব চ্যালেঞ্জিং জব মনে হয় না, যদিও কর্মকর্তারা এই পদটার জন্য সবচেয়ে বেশি ফাইট করেন। সবার ধারণা যে ওই চেয়ারটা সবচেয়ে দামি চেয়ার, বিসিবি প্রেসিডেন্টের পরেই সবচেয়ে দামি চেয়ার। আমার কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এই গেম ডেভেলপমেন্ট কমিটি। কারণ কি, এই কমিটির উপর নির্ভর করে আপনার দেশের ক্রিকেট ভবিষ্যৎ। মানে আমরা যাদেরকে কথায় কথায় বলি না যে আমাদের ভবিষ্যৎ উঠে আসতেছে, আমি প্রায় বলি যে আমাদের একটা বুমিং সময়ের ভিতরে চলে আসছি আমরা। এই বুমটা কে দেখাশোনা করবে? সেটা হচ্ছে গেম ডেভেলপমেন্ট কমিটি। গেম ডেভেলপমেন্ট কমিটি কি দেখে? যত রকম বয়সভিত্তিক ক্রিকেট আছে, নারী পুরুষ নির্বিশেষে যত রকম বয়সভিত্তিক ক্রিকেট আছে, আমাদের এখানে বয়সভিত্তিক ক্রিকেট শুরু হয় আন্ডার 13 থেকে। এখান থেকে শুরু করে একদম আন্ডার 21 বা এমার্জিং বা এইচপি, যেভাবেই নামকরণ করেন, এক এক সময় এক এক রকম নামকরণ করা হয়। মানে ন্যাশনাল টিমের ঠিক আগ পর্যন্ত, ওই আন্ডার 13 থেকে ওই ন্যাশনাল টিমের আগ পর্যন্ত যতগুলো বয়সভিত্তিক দল হবে, এবং এই যে শত শত ক্রিকেটার, এদের নিয়ে প্ল্যানিং করা, তারপরে এদেরকে গ্রুমিং করা, এদের জন্য সঠিক কোচ বাছাই করা, এদের জন্য ভবিষ্যতের একটা দারুণ পাথওয়ে ঠিক করা, এটা হচ্ছে আমাদের গেম ডেভেলপমেন্ট কমিটির কাজ। আমি জানি আমাদের গেম ডেভেলপমেন্টে অলরেডি কিছু ভালো কর্মকর্তা আছেন, তারপরেও ওখানে একটা তীক্ষ্ণ ব্রেন থাকাটা খুব জরুরি। সেই ব্রেন হিসাবে এবার সবাই বাজি ধরছেন সুমন ভাইয়ের উপরে, এবং আমার প্রত্যাশা যে সুমন ভাই এই জায়গাটায় সম্ভবত সবচেয়ে ভালো করবে। সুমন ভাইয়ের জন্য দারুণ চ্যালেঞ্জ আছে, দারুণ চ্যালেঞ্জ আছে। কারণ গেম ডেভেলপমেন্ট কমিটিতে এর আগে অন্তত 2জন লিজেন্ড কাজ করে গেছেন, এবং তারা লিজেন্ডারি সব জিনিস আমাদেরকে এনে দিচ্ছেন। প্রথমত ফাহিম ভাই নিজে,
ফাহিম ভাই এ যাবৎকালে আমাদের গেম ডেভেলপমেন্ট কমিটিতে আসা সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে ভবিষ্যৎ দেখতে পারা মানুষ। ফাহিম ভাই আসলে আমাদের গেম ডেভেলপমেন্ট কমিটিটাকে ফাংশনাল করছেন। এর আগে আমাদের গেম ডেভেলপমেন্ট কমিটি এত ফাংশনালও ছিল না। ফাহিম ভাই তার এইচপির এক্সপিরিয়েন্স, দীর্ঘ বাচ্চাদের সামলানো, বিকেএসপিতে বাচ্চাদের সামলানো, এইসব এক্সপিরিয়েন্স নিয়ে গেম ডেভেলপমেন্টে আসছিলেন এবং তিনি কিন্তু অনেক কিছু ইন্ট্রোডিউস করেন যার বিস্তারিত বলতে গেলে কঠিন হয়ে যাবে আমার জন্য। আপনাদের যদি সময় হয় আমার এই চ্যানেলে ফাহিম ভাইয়ের কয়েক পার্টের একটা ইন্টারভিউ আসছে, ওই ইন্টারভিউর একটা পার্টে উনি গেম ডেভেলপমেন্টে কী কী ইন্ট্রোডিউস করছিলেন অমুক এই ব্যাপারগুলো আমি খোঁচায় ওনার মুখ থেকে বের করছিলাম। তো আপনারা পরে যাদেরকে দেখছেন, এই যে সাকিব, তামিম, মুশফিক, এই প্রজন্ম থেকে শুরু করে বেশ লম্বা সময় পর্যন্ত, মানে সৌম্যদের সময় পর্যন্ত এই যে ক্রিকেটার বেরোয় আসছে এর কৃতিত্ব ফাহিম ভাই মূলত একটা পাথওয়ে তৈরি করছেন। এবং এই যে 64টা জেলায় আমাদের বিসিবির কোচরা আছেন, ওনারা বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কী কাজ করেন, কিভাবে করেন। এখন আমাদের কিন্তু বিভিন্ন জেলা লেভেলে কোচরা বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে প্রচুর কাজ করেন। এগুলো নিয়ে আমরা কখনো প্রশংসা করি না, আমরা তো শুধু খারাপটা বলতে অভ্যস্ত, ভালোটা বলি না। আমাদের জেলা লেভেলে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, খুব কম বেতনে। দেখেন একবারে সামান্য বেতনে আমাদের প্রত্যেক জেলায় একজন করে ভালো কোচ আছেন, সার্টিফাইড কোচ আছেন। কেউ লেভেল 2 করা, কেউ লেভেল 1 করা, খুব ভালো ভালো কোচ আছেন। তারা একবারে পেটে ভাতে খেয়ে কাজ করেন, ওই বাড়ি থেকে কাজ করতে পারেন, ওইটুকু যা সুবিধা। এই পুরো স্ট্রাকচারটা ফাহিম ভাই দাঁড় করানো। কিন্তু এটা সত্যি যে এই স্ট্রাকচারের সেরা আউটপুটটা এনে দিচ্ছে আমাদের সুজন ভাই। এই লোকটাকে যতই সমালোচনা করি, এই লোকটার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে আপনি মহাভারত লিখতে পারবেন, আবার এই লোকটার সাকসেস এবং এই লোকটার অ্যাচিভমেন্ট এটা নিয়েও আপনি মহাভারত লিখতে পারবেন। আমি বলি যে বাংলাদেশের সাকিব আল হাসানের পরে সবচেয়ে ডুয়াল ক্যারেক্টার হচ্ছে চাচা, মানে খালেদ মাহমুদ সুজন। যে তারে আপনি ঠিক নায়ক বলবেন না ভিলেন বলবেন, এই ডিসিশনে পৌঁছাতে পারবেনই না। আপনি 3 মাস ধরে তর্ক করতে পারেন, ডিসিশন হবে না। কিন্তু গেম ডেভেলপমেন্টের দিকে যদি তাকান, তাহলে সুজন ভাই বেস্ট এবার কাজ করছে। সুজন ভাই ফাহিম ভাই রেখে যাওয়া ওই কাঠামোতে আরও বিস্তৃত করছে কাঠামোটাকে, এবং কাঠামোটাকে আরও শক্ত করছে। সবচেয়ে বড় কথা, সে অনেক কিছু ইনোভেশন করছে। আমাদের এই এজ লেভেল গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস থাকে আন্ডার-19। এটা শুধু আমাদের না, সারা পৃথিবীতেই। কারণ আন্ডার-19 একটা ওয়ার্ল্ড কাপ হয়, এই ওয়ার্ল্ড কাপে কে কী করলো সবার ফোকাস থাকে। এবং একটা ট্র্যাডিশন সারা পৃথিবী জুড়েই আছে যে আন্ডার-19 যারা ভালো করে তারা পরে মূল দলে যায়, মূল জাতীয় দলের মূল যে রিসোর্স এটা হয়ে ওঠে। এটা বেশিরভাগ দেশের ক্ষেত্রে সত্যি, আমাদের ক্ষেত্রে এটা আরও সত্যি। কেননা আমাদের অন্য কোনো রিসোর্স ফাংশনাল না। অ্যাজ আপনাদের বলছি যে টুর্নামেন্ট কমিটি ফাংশন করে না, ফলে টুর্নামেন্ট থেকে যে খেলোয়াড় আসার কথা ওটা আসে না। অন্যান্য দেশে যেটা হয়, ইন্ডিয়াতে হয়তো 3 জন খেলোয়াড় আসে আন্ডার-19 থেকে, বাকিরা আসে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট থেকে। আমাদের তো টুর্নামেন্ট থেকে কেউ আসে না, আমাদের আসে মূলত বিকেএসপি থেকে কিছু, আর প্রায় পুরোটাই আন্ডার-19 থেকে, মানে এজ লেভেল থেকে। ওই আন্ডার-19 নিয়ে সবচেয়ে বেশি পরিকল্পিত কাজ করছেন সুজন ভাই, এবং একটা বিশ্বকাপকে সামনে রেখে প্রায় 3 বছর আগে উনি একটা টিম সাজাইছেন। টিম সাজায় সেই টিমটাকে সেট আপ করছেন, করে এই টিমটাকে দৌড়ে বগুড়ায় পাঠিয়ে দিচ্ছেন। কোচ নাভিদ নওয়াজ সহ ওই যে যাদেরকে আপনারা চেনেন, ওই পুরো সেট আপটাকে বগুড়ায় পাঠিয়ে দিচ্ছেন। কেন? খেলা হবে হচ্ছে সাউথ আফ্রিকায়। এখন সাউথ আফ্রিকায় তুলনামূলক একটু বাউন্সি কন্ডিশনে খেলা হবে, একটু পেস বেশি থাকবে। বগুড়ায় কিন্তু মাটিটা এমন যে ওখানে সাপোর্ট করে, আপনি চাইলে ওখানে পেস বাউন্সি উইকেট বানাতে পারবেন, মানে আপনি সাউথ আফ্রিকারে রিপ্লিকেট করতে পারবেন। সেই কাজটা সুজন ভাই করাইছে। কিউরেটরদের হাতে পায়ে ধরে, কিউরেটরদের সঙ্গে দাঁড়ায় থেকে ওখানে সে বাউন্সি এবং পেস উইকেট বানাইছে। ওখানে বল করেই কিন্তু এই যে শরীফুল, তানজিম সাকিব, মৃত্যুঞ্জয় এরা বিশ্বসেরা হয়ে উঠছে, মানে চ্যাম্পিয়ন হয়েছে। সেই সঙ্গে আরও একটা কাজ, এটা সুজন ভাইয়ের আইডিয়া, এই আইডিয়াটা কিন্তু আসছে মূলত হাতুরু সিংয়ের কাছ থেকে। এক একটা আইডিয়ার আবার এক একটা গল্প আছে। হাতুরু সিংয়ে একবার অস্ট্রেলিয়ার সফরের আগে দেখলো বাংলাদেশের প্লেয়াররা খুব দারুণ পেস খেলতে পারে না। এখন এটা সমাধান কি? বোলিং মেশিনে তো আপনি চাইলে 200 কিলোমিটার স্পিডে সেট করে দিতে পারেন, এটা তো সমাধান না। কারণ ব্যাটসম্যান তো জানে 200 কিলোমিটারের বল আসতেছে, ও ফলে বকডাউন করবে, 200 মিটারের বল খেলে ফেলবে। এটা তো সমাধান না। ব্যাপার হচ্ছে আপনাকে আননোন পেস দিতে হবে, মানে যে বলটা হুট করে 110 যাবে আর একটা 150 যাবে, এই জিনিসটা মেশিনে করা সম্ভব না। ও প্রত্যেকটাতে স্পিড বোঝে। অ্যাটলিস্ট আমাদের যারা ট্রেনার থাকে তারা ওইটা লুকায় না যে কোন পেসে আসতেছে। ফলে হাতুরু সিং আবিষ্কার করলো যে স্লাবে বোলিং করতে হবে। গ্রানাইট বসায়, কালো গ্রানাইট, ওর উপরে পানি ঢেলে দিল, পানি ঢেলে মূল বলটারে একটু ভিজায় আরও ভারী করলো।
এইবার ওই বলটা হচ্ছে যারা প্রচণ্ড শক্তিশালী থ্রোয়ার আছে আমাদের দেশে বেশ কয়েকজন, তাদের দিয়ে ওই স্ল্যাবের উপরে সর্বোচ্চ শক্তিতে থ্রো করায়। আবার কোনোটা বলে একটু আস্তে কর। এই যে বল খেলা, এই বল খেলা পৃথিবীর ভয়ঙ্করতম পরীক্ষা। এই বল খেলা আপনি মনে করতে পারেন যে আমি পারবো। আমার ধারণা আপনি যদি সত্যি সত্যি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া 2 সিজন কাটায় না আসেন, আপনি দাঁড়ালে মারা পড়বেন যদি ক্রিকেট বল আপনার দিকে ওইখানে ওইভাবে ফেলা হয়। এই জিনিসটা সুজন ভাই রেপ্লিকেট করলো বগুড়ায় এবং আরও ভালোভাবে করলো। এখানে নাভিদ নওয়াজেরও ভূমিকা আছে। এই জিনিসটা আমাদেরকে আগায় দিলে একটা বিশ্বকাপ জয়ের দিকে, এবং আলটিমেটলি আমরা একটা বিশ্বকাপ জিতে আসলাম। ফলে খালেদ মাহমুদ সুজনের একটা বিরাট ভূমিকা গেম ডেভেলপমেন্টে আছে। ওই যে বললাম যে সুমন ভাইকে এই চ্যালেঞ্জগুলো পার করতে হবে। এক হচ্ছে ফাহিম ভাইয়ের মতো বেস্ট এভার ক্রিকেট ব্রেন, আর একটা হচ্ছে সুজন ভাইয়ের মতো বেস্ট এভার ইনোভেশন। এই দুটোকে পার করতে হবে এবং সেই জায়গাটায় সবচেয়ে যোগ্য লোকটাই এই চ্যালেঞ্জ নিয়েছে। কারণ বাংলাদেশের ক্রিকেটে আপনি যদি দেখেন, বাংলাদেশের ক্রিকেটটাকে নিজের পায়ে দাঁড় করায় দেওয়া ক্যাপ্টেন হচ্ছে হাবিবুল বাশার সুমন। ওই যে আমি প্রায় বলি যে 1999 বিশ্বকাপে আমরা পাকিস্তানের বিপক্ষে জিতলাম, তারপর 2005-এ এসে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচ জিতলাম। মাঝে এই 5টা বছর আমরা কিচ্ছু জিতি নাই, নট এ সিঙ্গেল ম্যাচ। আমরা টানা হারছি 2 ফরম্যাটেই। আমরা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ জিততে পারিনি। সেখান থেকে সুমন ভাই আমাদেরকে জেতা শুরু করেছে। অবশ্যই ডেভেরও একটা কৃতিত্ব আছে, ডেভ ওয়েটমোরেরও কৃতিত্ব আছে। সেই দলটাকে দিয়ে সুমন ভাই বিচিত্র সব জয় এনে দিচ্ছে। ধরেন আমরা 1 নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে হারাইছি, 1 নম্বরে থাকা সাউথ আফ্রিকাকে বিশ্বকাপে হারাইছি, তারপর বিশ্বসেরা ইংল্যান্ড বোলিং লাইন আপকে ছন্ন বিচ্ছন্ন করে ইংল্যান্ডে জয় এনে দিছি। মানে আমরা কি না করি নাই ওই টাইমে। ইন্ডিয়ার পর ম্যাচ হারাইছি। 2005-এ আমরা ইন্ডিয়ারে শ্রীলঙ্কারে হারাইছি, বিশ্বকাপে ইন্ডিয়ারে হারায় টুর্নামেন্ট থেকেই ছিটকায় দিছি। এই সব কিছু ঘুরছে সুমন ভাইয়ের হাত ধরে। সুমন ভাই আমাদেরকে প্রথম টেস্ট জয় এনে দিচ্ছেন, সুমন ভাই আমাদেরকে প্রথম টেস্ট সিরিজ জয় এনে দিচ্ছেন। না, সুমন ভাইরে আমি বলতেছি না সে মাইক বিয়ারলি ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য সুমন ভাই একটা কিংবদন্তি ক্যাপ্টেন হিসাবে। সেই সঙ্গে সুমন ভাইয়ের আরেকটা বড় গুণ যেটা একটু কম আলোচিত হয়, সেটা হচ্ছে যে ওই দলটাকে দিয়ে এই পারফরমেন্স করানোর পেছনে আরেকটা বড় ব্যাপার ছিল ওই দলটাকে ফ্যামিলি করে ফেলা, ইনক্লুডিং মানজারুল ইসলাম রানা। ওই দলটাকে আপনি কোনোভাবেই আলাদা করতে পারবেন না। ওদের ভেতরে যে পারস্পরিক সম্পর্ক আজও ওরা একজন আরেকজনের দেখলে যেভাবে জড়ায় ধরে। দেখেন, একটা সিম্পল কথা বলি, এখনও বাংলাদেশে খুব পরিচিত নাম ক্রিকেটের সঙ্গে ইনভলভ আছে একজন তারকা ক্রিকেটার ওই টিমের, ওই সুমন ভাইয়ের টিমের। সে বিয়ে করবে, সে প্রেম করে, সে বিয়ে করবে, কিন্তু তার মা ওই বিয়েতে রাজি না। এখন এই বিয়েটা না দিলে ওই ছেলেটা মেন্টালি স্টেবল হচ্ছে না, ওর পারফরমেন্স নিয়ে ভয়ে আছে টিমের সবাই। সুমন ভাইয়ের এই লালমাটিয়ার বাসায় বসে ডিসিশন হলো আমরা বিয়ে দিয়ে দিব। সুমন ভাই দায়িত্ব নিল, সুমন ভাই অনেকটা বাপের রোল প্লে করলো, করে বিয়ে দিয়ে দিল। পরে সুমন ভাই 2 ফ্যামিলির সঙ্গে বসে শুধু বিয়ে দিচ্ছে তা না, পরে ঘটকের মতো 2 ফ্যামিলির সঙ্গে বসে 2 ফ্যামিলির মিলাই দিচ্ছে। 2 ফ্যামিলির মধ্যে কিন্তু রাজনৈতিক শত্রুতা ছিল, সেই জিনিসটারে সুমন ভাই এক করছে। কেন করছে এগুলা? করছে হচ্ছে যে তার টিমের সবাই যেন শান্ত থাকে, তার টিমের সবাই যেন কাম অ্যান্ড কুল থাকে। দেখেন, এরকম ক্রিকেটারকে আমি চিনি ওই টিমের, যার আর্থিক সমস্যা, বাড়িতে জমি দখল হয়ে যাচ্ছে, এই জাতীয় সমস্যা কারোর সঙ্গে শেয়ার করতো না, রাত দুপুরে গিয়ে সুমন ভাইয়ের সঙ্গে শেয়ার করতো। কারণ তারা মনে করে যে সুমন ভাই তাদের বড় ভাই, যে আপন বড় ভাই, সেই একমাত্র লোক যে পৃথিবীতে আমার সব সমস্যার সমাধান করে দেবে। তাহলে এরকম একটা লোক যখন আপনার গেম ডেভেলপমেন্টে আসবে এবং যে ইনোভেটিভ আইডিয়ায় ভরপুর, সেই লোকটা প্রথমেই আমি আশা করতে পারি যে 13 বছর বয়সী বাচ্চাটা থেকে শুরু করে 21 বছর বয়সী তার কাছে যে গ্রুপটা পড়বে, এদের সবার বড় ভাই হবে না, এখন তো বয়স হয়ে গেছে, সুমন ভাই তো বুড়ো হয়ে যাচ্ছে, এদের সবাই পিতৃতুল্য হবে। এরা সবাই সুমন ভাইকে দেখলে ওই ফিলটা পাবে যে স্যার মাঠে আসছে, স্যার আছে আমাদের জন্য, কোনো বিপদ নাই, কোনো ভয় নাই, স্যার আছে। প্রথম কাজ হবে সুমন ভাইয়ের এই ফিলটা দেওয়া। এই ফিলটা বাংলাদেশে সুজন ভাইয়ের পরেই সবচেয়ে ভালো দিতে পারে সুমন ভাই। সুমন ভাই মাঠে দাঁড়াইলে আমার অন্তত পার্সোনালি যে কোনো জায়গায় সুমন ভাইকে দেখলে মনে হয় আর কোনো ভয় নেই, কিছু হইলে সুমন ভাই উদ্ধার করে নেবে। কোনোদিন উদ্ধার করতে হয় নাই, কিন্তু এই ফিল্ডটা বিরাট ফিল্ড। সেই যে 300-400 ক্রিকেটার তাদের ভিতরে ওই ফিল্ডটা ছড়ায় দেবে যে বাবা তোরা তোদের খেলা খেল, তোদের জন্য কোচ আছে, ক্যাপ্টেন আছে, সব কিছু রেডি আছে, সব সুবিধা আছে, কোনো বিপদ হলে আমি আছি। এই ফিল্ডটা দেওয়া বাচ্চাদের জন্য এটা খুব জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে নানা রকম ইনোভেশন করতে হবে, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে হবে।
এই টিমগুলোকে কিভাবে বেশি খেলার মধ্যে নেওয়া যায়, কিভাবে কম চাপ দিয়ে বেশি কম্পিটিটিভ করে তোলা যায়, এই ব্যাপারগুলো এক্সপেরিমেন্ট করতে সুমন ভাইয়ের যোগ্য কেউ নাই। ফলে আমি মনে করি সুমন ভাই তার সেই যখন প্রথম ক্যাপ্টেন্সি পেল, তারপর থেকে এখন পর্যন্ত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পেল। হ্যাঁ, এর মধ্যে সে জাতীয় দলের নির্বাচক ছিল, আমাদের উমেন উইংয়ের চেয়ারম্যান ছিল, সবই আমি মানি। কিন্তু এইটা যদি টেকনিক্যালি দেখেন, তার ওই ক্যাপ্টেন্সি পর্বের পরে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং বাংলাদেশের জন্য এটা খুব ট্রানজিশনাল একটা মোমেন্ট, যে বাংলাদেশের ক্রিকেটটা কতটা আগাবে। ওই যে আবার বলি, বাংলাদেশের ক্রিকেট কিন্তু একটা বোমের মধ্যে আছে। আপনারা মনে করেন বাংলাদেশের ক্রিকেট একটা ধসের মধ্যে পড়ছে, আমি উল্টাটা দেখতেছি, একদম উল্টাটা দেখতে পাচ্ছি আমি। সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট একটা বিশাল শীর্ষে ওঠার পথে আছে। কারণ বাংলাদেশের একটা জেনারেশন, প্রায় অচল একটা জেনারেশন চলে যাচ্ছে। দিস ইজ দ্য হাই টাইম। বাচ্চাদের প্রমোট করতে হবে, বাচ্চাদের রেডি করতে হবে। টকবক করতেছে অন্তত 50-60টা বাচ্চা, এই আজিজুল হক তামিমের দল, আকবরের দল থেকে শুরু করে এর মাঝখানে যে দলটা গেছে, এই দলগুলাতে এরা জাস্ট সুযোগ এবং প্রচুর খেলার অপেক্ষায় আছে। এর পরের পাইপলাইনটা তৈরি করতে হবে এবার সুমন ভাই, যে বাংলাদেশের ক্রিকেটের বুমটাকে সত্যিই হবে, এটা কি সত্যিই দীর্ঘমেয়াদে যাবে কোথাও, সেটা নির্ভর করতেছে এখন সুমন ভাইয়ের হাতে। সুমন ভাই অলরেডি আমাদেরকে অনেক গর্বের উপলক্ষ এনে দিচ্ছেন, অনেক গর্বের উপলক্ষ এনে দিচ্ছেন। এইবার সুমন ভাইয়ের প্রতি আমাদের চাওয়া যে ক্যাপ্টেন, জাহাজ আপনার হাতে দিলাম, এবার জাহাজটাকে তীরে ভেগান, এবার যুদ্ধ বিজয়ের খবর এনে দেন। সুমন ভাইয়ের জন্য শুভকামনা, বাংলাদেশ পুরো ক্রিকেটের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।